প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি সোহেল। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন রিনাউন্ড সলিসিটর, ইসলামের অত্যন্ত সুপরিচিত একজন লয়ার, সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান, যার রয়েছে সুদীর্ঘ সময়ের আইনি অভিজ্ঞতা। প্রিয় দর্শক, মিস্টার হাসান is the principal solicitor of MQ Hassan Solicitors. He previously worked for some renowned city law firms, and Mr. Hassan doesn't practice only on immigration. He has practices on landlord and tenant, civil litigation, family, employment, lease assignment, and other matters. So, প্রিয় দর্শক, I would like to thank Mr. Kamrul Hassan for joining us today in this show. Thank you, Kamrul bhai, for joining us today in this show. Thank you, Mr. Sohail. Thank you. তো প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে কল রিসিভ করব এবং সেই কলের ভিত্তিতে আমরা আপনাদেরকে আইনি পরামর্শ দেব। আর বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি, আজকের এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে যে সমস্ত আইনি পরামর্শ দেব সেটা কনক্লুসিভ না। আপনারা অবশ্যই একজন নিকটস্থ লয়ারের সাথে দেখা করবেন যে কোনো ফাইনাল অ্যাকশন নেবার আগে। তো প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা ইমিগ্রেশন ব্যাপারে কিছু আপডেট জেনে নেব, কারণ এদেশের ইমিগ্রেশন ল প্রতিদিনই আপডেট হচ্ছে। হয়তোবা এই মেসেজ আমি আপনাদেরকে যখন দিচ্ছি এরই মাঝে কোনো একটা আপডেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ইমিগ্রেশন ব্যাপারে আমাদের আপডেট থাকাটা খুবই জরুরি, কারণ এটা আমাদের এদেশের যে এথনিক মাইনরিটি গ্রুপ সেটাকে খুবই এফেক্ট করছে। তো অনুষ্ঠানের শুরুতে আমি কামরুল ভাইকে আমন্ত্রণ জানাবো কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য ইমিগ্রেশন ব্যাপারে। কামরুল ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে ইমিগ্রেশন ব্যাপারে কিছু আপডেট যদি আপনি দিতেন। ধন্যবাদ মিস্টার সোহেল। আসসালামু আলাইকুম সুধী দর্শক। আপডেটের ভিতর প্রথমে আমি আসব যে কেস অফ এর উপরে, যেটা 18,600-এর যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, সেটা যে ডিসপ্রপোর্শনেট এবং ইন্টারফারেন্স উইথ এ জেনুইন স্পাউস রিলেশনশিপ, সেটার উপরে, এবং এই 18,600 যে আনজাস্টিফাইড সেই যে ডিসিশনটা হয়েছিল কেস অফ এর উপরে, সেই কেসটাকে চ্যালেঞ্জ করে হোম অফিস থেকে যে কোর্ট অফ অ্যাপিলে যে অ্যাপিলটা করা হয়েছে সেটা স্টিল পেন্ডিং। অতএব এক্ষেত্রে যে আমি একটা আপনাদেরকে বলতে চাই যে কনফিউজড হওয়ার কিছু নয়, এখনও কিন্তু 18,600 ইজ অ্যাপ্লিকেবল এবং ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 18,600। এখনও কোনো আউটকাম আসে নাই। অথবা আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন স্পাউস ভিসার জন্যে, দেন ডেফিনেটলি ইউ হ্যাভ টু স্যাটিসফাই 18,600। আর আরেকটা পরিবর্তন যেটা আসছে 28 অক্টোবর থেকে, যেটা হচ্ছে যে সেটেলমেন্ট এবং ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেটেলমেন্ট এবং ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন যারা করবেন তাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, সেটার একটা ব্যাপক পরিবর্তন আসছে। সেটা 28 অক্টোবরের পরে যদি কেউ অ্যাপ্লিকেশন করেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু পাস লাইফ ইন দ্য টেস্ট, এবং আপনাদেরকে ইংলিশ অ্যাট B1 CEFR অর হায়ার অর অ্যান ইকুইভ্যালেন্ট লেভেল কোয়ালিফিকেশন নিতে হবে। কারণ আমি একটু আপনাকে স্টপ করি, এই ব্যাপারে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। তাহলে কারো যদি দেশে ইংলিশে মানে কোনো একটা ডিগ্রি থাকে, বা একটা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, কোনো একটা ডিপ্লোমা ডিগ্রি বা মাস্টার্স, তাহলে সে কি এটা থেকে এক্সামটেড হচ্ছে, মানে এটা কি কভার হচ্ছে? হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে কিছু এক্সামশন আছে ডেফিনেটলি। তার ভিতরে একটা হচ্ছে যে ইফ ন্যাশনালস অফ মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, যেগুলো যেসব কান্ট্রি আছে সেগুলো থেকে যদি আসে তাহলে তারা এক্সামটেড পাচ্ছে। আরেকটা হচ্ছে যে দোজ হু হ্যাভ অবটেন এ ডিগ্রি টট ইন ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু তারা স্যাটিসফাই করছে। তাহলে এটা একটা ডিগ্রি হতে হচ্ছে, এটা কোনো ডিপ্লোমা? এটা ডেফিনেটলি ডিগ্রি হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, টট ইন ইংলিশ হতে হবে, তাহলে পরে কিন্তু এটা স্যাটিসফাই করবে। তো এই একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে মনে করছে যে B1টা কি। B1 আছে ঠিকই, আবার বলছে যে ইকুইভ্যালেন্ট কিংবা অন্য কিছু হলে হবে। তার ভিতরে একটা যেটা আছে যে সেটা হচ্ছে ইসোল যদি অ্যাট এন্ট্রি লেভেল 3 হয়, দেন দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ B1। তার মানে কেন ইসোল যদি কেউ করেন অ্যাট এন্ট্রি লেভেল 3, তাহলে হি উইল কোয়ালিফাই for equivalent to B1. But still he or she does need to do life in the UK test. Yes, life in the UK test mandatory on top of B1 or ISOL at entry level 3. আর সেক্ষেত্রে আরেকটা অপশন আছে, সেক্ষেত্রে লেভেল 3 আছে, লেভেল 1 or লেভেল 2 আছে, কিন্তু সেটাও আরেকটা লেভেল আছে। এটি হচ্ছে। আর আরেকটা সবাই যেটা কনফিউজ হচ্ছে সেটা হচ্ছে যে স্পাউস ভিসায় যারা অ্যাব্রোড থেকে কিংবা ইন কান্ট্রিজ স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করবে, ইনিশিয়াল অ্যাপ্লিকেশন অর ইন্টিক্লান্সের জন্য, স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, তাদের কিন্তু এখনও লেভেল A1 আছে। এতে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। আমরা ভীষণ প্রোপাগান্ডা শুনতে পাচ্ছি এবং ক্লায়েন্টরা ফোন দিচ্ছে এবং আসছে এবং তারা কনসার্ন
যে এতে A1 কি চেঞ্জ হয়ে কি B1 এবং লাইফ ইন না, এটা কিন্তু এখনও A1 আছে এবং আফটার 28 অক্টোবর থেকেও এটা থাকবে। এটা কিন্তু কোনো চেঞ্জ আমরা আসছে না। তার মানে ভাই 28 অক্টোবরের পরে কেউ যদি FLR MA অ্যাপ্লিকেশন করে তাহলে তার ক্ষেত্রে A1টাই থাকছে, তার জন্য A1টাই থাকছে, সেটা ইন কান্ট্রি সুইচিং ওভার করার ক্ষেত্রে। আর স্পাউস হিসাবে যদি এন্টিক্লায়েন্সকে অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে A1 থাকছে। অতএব দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে ন্যাচারালাইজেশন অ্যান্ড সেটেলমেন্ট, যেটা এখান থেকে করা হয় সাধারণত, আর যেটা স্পাউস ভিসা, যেটা এন্টিক্লায়েন্স হতে পারবে আবার ইন কান্ট্রি সুইচিং ওভার হতে পারে, সেটি কিন্তু A1ই থাকছে। এবং সেক্ষেত্রে আমরা ইসোল অ্যাটেন্টি লেভেল 3, তারপরে ইকুইভ্যালেন্ট অন্যান্য কিংবা ডিগ্রি অবটেন ডিগ্রি টট ইন ইংলিশ, এগুলো কিন্তু এর সঙ্গে থাকছে। কিন্তু লাইফ ইন দ্য টেস্ট ফর ইন কান্ট্রির জন্য কম্পালসারি থাকছে। আর এরপরে আমি আসছি আপডেট, অক্টোবর থেকে কিছু পরিবর্তন আসছে। 28 অক্টোবর থেকে যে 1 অক্টোবর থেকে, 1 অক্টোবর থেকে যে পরিবর্তন আসছে, তার ভিতরে মেন একটা জিনিস সবাই একটু কনফিউজড হয়ে গেছে যে স্টুডেন্ট টিয়ার 4দের ক্ষেত্রে যে ইন কান্ট্রি ডিপেন্ডেন্ট সুইচ ওভার, এটির ব্যাপার নিয়ে কিন্তু একটু কনফিউশন রয়ে গেছে। আমি একটু ক্ল্যারিফাই করতে চাই যে 1 অক্টোবর যে আইনটা যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যদি কেউ টিয়ার 4 মেন অ্যাপ্লিকেন্ট থাকে এবং তার যদি ডিপেন্ডেন্ট থাকে, ওই ডিপেন্ডেন্ট কিন্তু ক্যানট সুইচ ওভার। তাকে ওই ডিপেন্ডেন্ট যদি টিয়ার 4 মেন অ্যাপ্লিকেন্ট হিসাবে আসতে চান, তাহলে তাকে কিন্তু হি হ্যাজ টু রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন, এবং তাকে কিন্তু এন্টিক্লিয়ারেন্স নিয়েই কিন্তু আবার টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন। কিন্তু সে কিন্তু তার ভাইস ভার্সা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে পারবে কেউ যদি টিয়ার 4 স্টুডেন্ট মেন অ্যাপ্লিকেন্ট থাকে, আরেকজন যদি টিয়ার 4 স্টুডেন্ট মেন অ্যাপ্লিকেন্ট থাকে, তখন সেক্ষেত্রে ইন কান্ট্রি সুইচ ওভার সম্ভব। তাহলে আমি এ ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে। ধরেন এখানে দুজন স্টুডেন্ট, দুজনই টিয়ার 4-এ, একজন ছেলে একজন মেয়ে, ধরেন তারা বিয়ে করলো দেশে, ঠিক আছে, দুজনই টিয়ার 4-এ আছেন। এখন যেটা স্টিল না এখন পর্যন্ত যে রুলটা, সেটা হচ্ছে কেউ যদি এখন আরেকজনের ডিপেন্ডেন্ট হতে চায় তাহলে তাকে দেশে গিয়ে ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আসতে হবে, প্রিভিয়াস ডিপেন্ডেন্ট ভিসা। তাহলে আপনি যে আপডেটটা দিচ্ছেন সেটা অনুযায়ী তাহলে এখান থেকে সে একজন ডিপেন্ডেন্ট হতে পারছে আরেকজনের। ইউ আর কারেক্ট। বাট ওই ক্ষেত্রে যেখানে ধরেন একজন টিয়ার 4 স্টুডেন্ট আছে, সাথে তার ডিপেন্ডেন্ট আছে প্রিভিয়াস ডিপেন্ডেন্ট। এখন ধরেন তার প্রিভিয়াস ডিপেন্ডেন্ট একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলো এবং সে টিয়ার 4-এর অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, আর তার যে মেইন অ্যাপ্লিকেন্ট যে এখন টিয়ার 4-এ আছে সে ডিপেন্ডেন্ট হতে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি জিনিসটা সেভাবে কাজ করবে না? এই ক্ষেত্রে তাহলে আগেরটা যেটা আপনি আগে যেটা বললেন যে দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল, তারা দুজনে কিন্তু মেন অ্যাপ্লিকেন্ট, দে ক্যান সুইচ ওভার, দে ক্যান বিকাম ডিপেন্ডেন্ট অন ইচ আদার। কিন্তু যারা অলরেডি ডিপেন্ডেন্ট হিসাবে আছে, স্টুডেন্ট ডিপেন্ডেন্ট হিসাবে আসে, সেই ক্ষেত্রে যদি সে মেন অ্যাপ্লিকেন্ট হতে চায়, দেন অ্যাডমিশন নিয়ে ডকুমেন্ট নিয়ে হি অর শি হ্যাজ টু রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন অ্যান্ড শি হ্যাজ টু কাম ব্যাক উইথ এন্টি ক্লিয়ারেন্স। সে আবার যখন এন্টি ক্লিয়ারেন্স নিয়ে আসবে অ্যাজ এ টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট হিসাবে, দেন দে ক্যান ভাইস ভার্সা সুইচ ওভার ইচ আদার। থ্যাংক ইউ কামরুল, আপনি খুব সুন্দর করে এটাই হচ্ছে। অতএব অনেকে মনে করছে যে না, আমি স্টুডেন্ট হিসাবে আছি, আমার হয়তো 9 ইয়ার্স আছে, অতএব আমার ওয়াইফকে যদি আমি আবার টিয়ার 4 জেনারেলে আনতে পারি, তাহলে বোধহয় আমি ওখানে যদি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি, তাহলে তো 10 ইয়ার্স আমি কন্টিনিউ, এইভাবে একটা। কিন্তু স্টুডেন্ট যারা এবং তাদের ডিপেন্ডেন্ট, তারা কিন্তু পারবে না। কিন্তু দুইটা যদি সেপারেট ইন্ডিভিজুয়াল হয় এবং তারা যদি এখানে বিয়ে করে, এবং সেই ক্ষেত্রে দিস ল উইল বি অ্যাপ্লিকেবল। কিন্তু কামরুল ভাই, আরেকটা ব্যাপার, যেমন ধরেন একজন টিয়ার 4 ডিপেন্ডেন্ট, সে কিন্তু এই দেশ থেকে আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারছে, সুইচ করতে পারছে, তাহলে তার যে মেইন অ্যাপ্লিকেন্ট যে টিয়ার 4 মাইগ্রেন্ট, সে কিন্তু আবার এখান থেকেই সুইচ ওভার করে তার ডিপেন্ডেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কাউকে কিন্তু দেশে যেতে হচ্ছে না সেক্ষেত্রে, কারণ সে তো স্টুডেন্ট ভিসায় আছে। আর সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট যে টিয়ার 2 জেনারেলে যদি চলে যায় অন ওয়ার্ক পারমিট, দেন সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ পসিবল। জি। আর আপডেটের ভিতরে কিছু ভিসা প্রসেসিং টাইম অফ ঢাকা, যে কোন অ্যাপ্লিকেশন কত দিনের ভিতরে তারা ডিসপোজ অফ করবে কিংবা ডিসিশন দেবে, এর উপরে একটা আপডেট এসেছে। এই আপডেটটা 16 সেপ্টেম্বর 2013-এ। এখানে যেটা বলা হয়েছে, কয়েকটা জিনিস আমি বলি, যেরকম টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে ঢাকাতে যদি প্রসেস হয় সেটা 9 ওয়ার্কিং ডেজ বলা হয়েছে, আর সিলেটে যদি হয় 11 ওয়ার্কিং ডেজ বলা হয়েছে। পিবিএস ডিপেন্ডেন্ট যদি হয় 8 ওয়ার্কিং ডেজ বলা হয়েছে, আর সিলেট হলে 9 ওয়ার্কিং ডেজ। আর সেটেলমেন্ট যেটা, সেটার ব্যাপারে বলছে যে 53 ডেজ
যদি ঢাকাতে অ্যাপ্লিকেশন করা হয়, আর যদি সিলেটে করা হয় সেক্ষেত্রে 54 ডেজ। তার মানে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম হচ্ছে 53 ডেজ। আর সিলেটে মিনিমাম কামরুল ভাই, না এটা তাদের লিমিট ম্যাক্সিমাম? এটা ওরা বলছে কারেন্ট ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম ফর দ্য ঢাকা ভিসা সেকশন ফর উইক কমেন্সিং 15th of September 2013। এটা আসলে তাদের গাইডেন্স। তো জানি না, এখন অনেক সময় ওরা তো ব্যাকলগ পড়ে গেলে তো এটা হয়, তবে এরা এস্টিমেট একটা দিয়েছে যে এর ভিতরে ওরা এটা করার চেষ্টা করবে। আর 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 যেটা চেঞ্জের ভিতরে আমরা টিয়ার 4 জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে জেনুইনিটি একটা টেস্ট ইন্ট্রোডিউস হতে যাচ্ছে 1 অক্টোবর থেকে। সেটা ক্ষেত্রে এক্সটেনশনাল অ্যাপ্লিকেশন করে যদি ওরা ইচ্ছে করলে ইন্টারভিউ নিতে পারবে, এবং ইন্টারভিউতে যদি কি ইংলিশ বলতে না পারে দেন দে ক্যান রিফিউজ দেয়ার অ্যাপ্লিকেশন। আরও কিছু কিছু চেঞ্জ আছে, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি আর বেশি আলোচনা করতে যাচ্ছি না। তবে আর আরেকটা ব্যাপারে, লিগাসি কেসের ব্যাপারে আসলে আমাদের অনেক দর্শকরাই আসলে উদ্বিগ্ন হয়ে থাকেন কি হচ্ছে কি ব্যাপার। আসলে আমি লাস্ট যে আপডেটটা পেয়েছি সেটা 26th of June 2013-এ। এই 2013-এর যে রিপোর্টটা, এই রিপোর্টের উপরে বলা হয়েছিল যে লিগাসি কেসগুলো হ্যান্ডেলিংটা, একটা চিফ ইন্সপেক্টরের একটা রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে আগের থেকে ইমপ্রুভ হয়েছে। তবে এই যে লিগাসি যে নামটা ছিল সেই নামটা পরিবর্তন করে পরবর্তীতে যেটা CAU করা হয়েছিল সেটা পরিবর্তন করে ওল্ডার লাইফ কেসেস ইউনিট করা হয়েছে, এবং এখানে কিছু কিছু রিকমেন্ডেশন করা হয়েছে যে আরও কীভাবে ভালো করা যায়, সার্ভিস আরও ভালো করা যায়, এইভাবে বলা হয়েছে। আর আপডেটের ভিতরে আর তেমন কোনো উল্লেখযোগ্য কিছু নাই, তবে আমরা আরও দু একটা ম্যাটার নিয়ে আলোচনা করব, সেটা আর অনেক দর্শকরা আসলে অপেক্ষায় আছে। আমরা দর্শকদের কোশ্চেন আনসার দিয়ে শুরু। আমি ব্যস্ত সোহেলকে বিনীতভাবে অনুরোধ করব প্লিজ কিছু আমরা কল নিয়ে যদি। আসলে দর্শক আমাদের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে অসংখ্য দর্শক ওয়েট করছেন ফোনে, তো আমরা প্রথমে একটা কল নিয়ে নিয়েছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, তো আমার একটা প্রশ্ন আছে আর কি। জি করেন। আমি আমার ওয়াইফের লাগি অ্যাপ্লিকেশন করতাম আর কি। জি। তো আমি দৈলকা এক জায়গা কাম করি আর কি, এনা পড়ে না অনেক চাইলাম যে আরেকটা পার্ট টাইম কাম ধরবো আর কি, অনেক 2 জায়গা কাম দেখাইলে কোনো অসুবিধা হইব না। আচ্ছা ভাই, আমার জানা দরকার আপনি কি ভিসায় আছেন এদেশে? আমি এই দেশে কি সেটেলমেন্ট আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে এখানে? ইনডেফিনিট। জি, আপনার ওয়াইফের কি ফার্স্ট অ্যাপ্লিকেশন এটা, না ওনারও ইনডেফিনিট লিভ? ফার্স্ট। মানে উনি আপনার ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন? এখন আপনার কথা হচ্ছে আপনার কি ধরনের রিকোয়ারমেন্ট, মানে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টে কি কি লাগবে? জি না, আমি চাইলাম যে কি দৈলকা আমি যে জায়গা কাম করাম আর কি, জি এই জায়গায় আমার 18,600 এনাফ না আর কি। চাইলাম যে আরেকটা পার্ট টাইম দেখাই আর কি, দুই জায়গায় জব দেখাই আর কি, আমি 18,600 করতাম চাইলাম আর কি। ওকে, তো 2 জায়গায় কাম দেখাইলে আর কি কোনো অসুবিধা হইব না? আচ্ছা দর্শক, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, ওটো কামরুল আপনার কোনো প্রশ্ন আছে? না, আমি বুঝতে পেরেছি। আচ্ছা দর্শক, আপনি টেলিফোনটা রাখুন এবং টেলিভিশন দেখতে থাকুন। কামরুল ভাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। কামরুল ভাই প্লিজ। জি, শুধু দর্শক, আপনি 2টা জব অবশ্যই আপনি দেখাতে পারবেন, এবং 2টা জবের থেকে যদি আপনার 80,600 যদি আপনি স্যাটিসফাই করতে পারেন গ্রস, তাহলে কিন্তু আপনি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে পারবেন। এখানে একটা কথা আছে যে 2টা জব যদি আপনার থাকে এবং এই 2টা জব যদি কনকারেন্টলি 6 মান্থ হয়, তাহলে কিন্তু আপনি 6 মান্থে এভিডেন্স দিলে হবে। কিন্তু একটা জব যদি দেখা গেল যে 5 মান্থস, আরেকটা জব দেখা গেল যে আপনি 5 মান্থসের মাথায় শুরু করেছেন, তখন কিন্তু অলটুগেদার ইউ হ্যাভ টু শো 12 মান্থস প্রুফ অফ ইনকাম এভিডেন্স। তার মানে ওনার লাস্ট 12 মান্থসে 18,600 উনি আর্ন করেছেন, সেটা প্রুফ করতে হবে। তার মানে যে 2টা জব যদি একই সঙ্গে যদি হয়, তাহলে আপনি 6 মান্থের এভিডেন্স, 6 মান্থের পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, এবং ওই মানিটা ডেফিনেটলি মাস্ট রিফ্লেক্ট অন ইউর ব্যাংক স্টেটমেন্ট, যেটা নেট। তো এবং সেই ক্ষেত্রে 18,600 যদি হয় তাহলে আপনি স্যাটিসফাই করলেন। আর যদি কোনো জব 4 মান্থ 5 মান্থ 6 মান্থ কভার করছে না, কিংবা এর পরে আপনার একটা জব যদি শুরু করেন, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু শো 12 মান্থস এভিডেন্স। অবশ্যই আপনি 2টা জব দেখাতে পারেন। আমরা দেখেছি যে এই ফর্মটা আসলে একটু কমপ্লিকেটেড, এই ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যে সেকশনটা FLRM ফর্মে। তারপর সেখানে আবার যেমন ধরেন এমপ্লয়ারের লেটার চাচ্ছে, কন্ট্রাক্ট চাচ্ছে, তো এমপ্লয়ারের লেটারটা বোধহয় একটু স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, এমপ্লয়ারের যে লেটারটা থাকবে ওরা কিন্তু কয়েকটা জিনিস স্পেসিফাই করে দিয়েছে। যদি দেখা যায় যে 6 মান্থের
যদি আপনি 6 মান্থে একটা জব দেখান, তাহলে ওই পিরিয়ডটায় কত ইনকাম ছিল দ্যাট শুড বি কনফার্ম বাই ইয়োর এমপ্লয়ার। তার লেটার ফ্রম এমপ্লয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই একটা ডকুমেন্ট যদি না থাকে ইট ইজ মোর দ্যান এনাফ টু রিফিউজ এর অ্যাপ্লিকেশন। এবং কন্টেন্ট যদি ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু ওদের যে পলিসি গাইডেন্সের কন্টেন্টস আছে সেটা যদি আপনি স্যাটিসফাই না করতে পারেন, দেন অ্যাপ্লিকেশন রিফিউজ হবে। তো যে কারণে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটাও আছে, পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটা পে স্লিপ হচ্ছে নেট অ্যামাউন্ট, সেটা ইট মাস্ট রিফ্লেক্ট অন ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো এইগুলো আসলে খেয়াল রাখতে হবে। তো এটাই কমপ্লিকেটেড, সবসময় আমরা বলি যে 1-to-1 একজন লয়ারের কাছে যেয়ে আপনারা আসলে জিনিসগুলো বুঝে সুঝে তারপরে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা আরেকটি কল নিয়েছি। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার প্রশ্ন করুন প্লিজ। My wife is applying for British citizenship. She's planning to do before the 28th of October. Yeah. The thing is, she arrived in the UK on the 14th of July 2010, and she got her indefinite leave on the 6th of February 2013. Is she eligible to apply for a British citizenship? Okay, is it your only question, or do you have any more question? Alhamdulillah, that's it. Okay, brother. Kamrul, do you have any more question with him? I understand Okay, the brother. question. Just you can just watch TV, and Mr. Kamrul will advise you on this matter. Kamrul, জি দর্শক, আপনার ওয়াইফ এই মুহূর্তেই শি ইজ এলিজিবল টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ব্রিটিশ সিটিজেন, an application for naturalization as a British citizen on the basis she is a spouse of a British citizen. আপনি বলছেন you are a British citizen, and under section 6 subsection 2 your wife's residential qualification is 3 years because you are a British citizen. The day she has been granted ILR এবং ওই সময় যদি তার 3 years কভার হয়ে যায়, then definitely she can apply. She came to UK 14th of July 2010. So is it more than 3 years? Yeah. More than 3 years. So definitely, and she has been granted ILR 6th of February 2013. She can make the application, and as we have told you before that English requirement will be changing. So এখন যদি অ্যাপ্লিকেশনটা করে ফেলেন বিফোর 28th of October, then fine, আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ধন্যবাদ দর্শক। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি, আসলে অসংখ্য দর্শক ওয়েট করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার প্রশ্ন। ভাই ভালো আছেন? জি জি ভালো আছে ভাই, আপনার প্রশ্ন করুন। ও জি, প্রশ্নটা হলো ভাইয়া, ওই আমার এক কাজিন এদেশে স্টুডেন্ট ভিসা আসছিলেন। আপনার এক কাজিন? জি জি, 16 মাসের ভিসা টিয়ার 4। জি। তো হ্যালো। জি জি বলেন ভাই। হ্যাঁ, উনি আসছিলেন বাপাস, উনি ওনার হাজবেন্ড আবার এদেশে আসেন। জি। তো হাজবেন্ড আবার ওনার অবস্থায় আর মানে এদেশে উনি আসছিলেন, হাজবেন্ড আসছিলেন আগে 2005-এ মে মাসে। হ্যাঁ ভাই আমি বুঝতে পারিনি আসলে, আবার একটু বলবেন প্লিজ। হ্যাঁ, মানে আমার কাজে নাকি উনি স্টুডেন্ট ভিসায় ওনার হাজবেন্ডে আনছেন ওনাকে। জি। ওনার হাজবেন্ডও কি স্টুডেন্ট এদেশে? না না, স্টুডেন্ট না, মনে হয় উনি স্টুডেন্ট ভিসা ওনাকে আনছেন। হ্যাঁ, জি। টিয়ার 4, আর উনি অলরেডি ওভারস্টেয়ার। তাহলে তো আসলে তো উনি আনেননি, মানে উনি নিজের যোগ্যতায় এদেশে এসেছেন। হ্যাঁ জি 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 জি। জয়, উনি স্টুডেন্ট ভিসায় আসছেন, মানে ওনার ওয়াইফ আমার কাজে নাকি। তো এখন উনি এক্সটেনশন করার জন্য এক্সটেনশন করবেন নাকি আপনার অক্টোবরে যে 28 তারিখে এর আগে টিয়ার 4-এর। তো এখন টিয়ার 4-এর যে অ্যাপ্লিকেশন করতে ওনার BA2 যে সার্টিফিকেটটা, ওনার IELTS কোর্স সার্টিফিকেট অলরেডি আছে, জি, মেয়াদও আছে, এটা কি লাগবে কিনা? তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে ওনার IELTS এর যে সার্টিফিকেট আছে সেটা লাগবে কিনা? জি, ওই সার্টিফিকেট হবে কিনা, এই সার্টিফিকেট হবে কিনা, মানে আপনি জানতে চাচ্ছেন যে উনি যদি এখন টিয়ার 4 এক্সটেনশন করতে চায় তাহলে তার রিকোয়ারমেন্টটা কি? জি, এবং যে ওনার যে হাজবেন্ড, ওনার ডিপেন্ডেন্ট হিসেবে কিছু করা যাবে কিনা, এবং ওনার হাজবেন্ড এই দেশে ওভারস্টেয়ার, কাজে উনি ডিপেন্ডেন্ট হতে পারবেন কিনা সেটা আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা ভাই, ওনাদের ম্যারেজ তো এই দেশে রেজিস্টার্ড ম্যারেজ? ম্যারেজটা এই দেশে রেজিস্টার এখনো হয় নাকি, এবং তারা রেজিস্টার করতে চাইতেছে নাকি? আচ্ছা ঠিক আছে। কামরুল ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? উনি কতদিন ধরে ওভারস্টেয়ার? আচ্ছা ভাই, উনি কতদিন ধরে ওভারস্টেয়ার? উনি দেশে ওভারস্টেয়ার হয়ে গেছে নিয়ারলি 7 ইয়ার্স। নিয়ারলি 7 ইয়ার্স না? আর উনি এসেছেন কতদিন আগে আপনার মনে আছে? উনি 2005-এর মেতে আসছিলেন।
2005 মেতে আসার পরেই উনি ওভারস্টে হয়ে গেছেন। জি, বিজিতে আসার পরে কেসও দিছিলেন, কেসও ওনার রিভিউজ হয়ে গেছে। যাক, ওনার আপিল বা এখন সবকিছু এখন কেস টিস নাই, এখন এইভাবেই আছে নাকি উনি? জি, কারণ আর কোনো প্রশ্ন না, আছে? ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দর্শক, আপনি টেলিভিশন দেখতে থাকুন প্লিজ। এখন প্রথমে আমরা আসছি যে এক্সটেনশন অ্যাপ্লিকেশন যে টিয়ার 4 জেনারেল স্টুডেন্ট ভিসায় আছে। এখন ওই ক্ষেত্রে যে উনি IELTS এর কথা উল্লেখ করেছেন, এখন উনি কোন কোর্সে যাবেন, আর কি B1 দরকার কিংবা B2 দরকার? এখন B1 এবং B2 আমরা জানি না যে উনি কোন লেভেলে উনি আসলে অ্যাডমিশনটা নেবেন এবং কোন লেভেলে উনি এক্সটেনশনটা করবেন। এটা ডিপেন্ড করে যে B1 না B2 লাগবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, IELTS এর আরেকটা ব্যাপার আছে যে B1 B2 এর যে কম্পোনেন্টসগুলো, ওইটা IELTS এর যে এক্সাম ওর ভিতরে আছে কিনা, এবং B1 B2-র যে লিসেনিং স্পিকিং এইগুলোর যে স্ট্যান্ডার্ড মার্ক সেটা ওখানে কাভার করে কিনা, এটাই ইম্পর্টেন্ট। যদি দেখা যায় IELTS এ স্পিকিং যেটা পেয়েছে সেটা যদি B1 এর স্পিকিংয়ের স্ট্যান্ডার্ডকে যদি স্যাটিসফাই না করতে পারে, লেভেল না থাকে, তাহলে কিন্তু IELTS-টা প্রবলেম হয়ে যাবে, ঠিক কিনা? জি, জি। তো এই ক্ষেত্রে যে আসলে আমরা যেহেতু না দেখে আমরা বলতে পারছি না যে ওই IELTS-টা কার্যকরী, তবে IELTS-এর ডিউরেশন তো 2 বছর থাকে, সেটাও একটা ফ্যাক্টর। প্লাস এই কম্পোনেন্টসগুলোর যে মার্ক সেটা B1 এর লেভেল আছে কিনা সেটাও একটা দেখার ব্যাপার আছে। এই একটা ব্যাপার গেল। আর নাম্বার 2 আসছে যে যেহেতু হাজব্যান্ড ওভার স্টেয়ার, এখন এক্ষেত্রে যে ইট ইজ নট ইজি টু সুইচ ওভার অন স্টুডেন্ট মেন অ্যাপ্লিকেশন অ্যাজ এ ডিপেন্ডেন্ট স্টুডেন্ট, ইট ইজ নট পসিবল। দুইটা কারণে পসিবল না। একটা হচ্ছে যে উনি তো আছেন টেম্পোরারি লিমিটেড লিভ টু রিমেন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। আর নাম্বার 2 হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল। ইফ সামবডি ইজ লিভিং হিয়ার ওভার স্টেইং মোর দ্যান 28 days, তো অটোমেটিক্যালি আনলেস দেয়ার ইজ সিরিয়াস কম্পেলিং সার্কামস্টেন্সেস অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজ অটোমেটিক্যালি। তো অতএব আপনি প্রথমে সুইচ ওভার করতে পারবেন না, যেহেতু উনি লিমিটেড লিভ টু রিমেনে আছেন, নাম্বার 1। নাম্বার 2, যদিও আপনি অ্যাপ্লিকেশন করেন অন জেনারেল গ্রাউন্ডস ফর রিফিউজাল, যেটা মোর দ্যান 28 days অফার স্টে করেছেন, আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজ। অতএব আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রসপেক্ট অফ সাকসেস ইজ ভেরি ভেরি স্লিম। থ্যাংক ইউ দর্শক। তো দর্শক, আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনার বোন যেহেতু টিয়ার 4-এ অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ওনাকে অবশ্যই মেনটেন্যান্স যে পারপাসটা সেটা ফুলফিল করতে হবে। একটা কলেজ বা ইউনিভার্সিটি এডুকেশন এস্টাবলিশমেন্ট থেকে কাজ নিতে হবে। তো সেই সমস্ত জিনিসগুলো আপনার যদি মনে হয়, আপনি কোনো একজন লয়ারের কাছে যোগাযোগ করে জানতে পারবেন, অথবা কোনো ইউনিভার্সিটিতে গেলে ইউনিভার্সিটি সেকশন ওখান থেকে যারা অ্যাডভাইস করেন তারাও আপনাদেরকে এই ব্যাপারে বলতে পারবেন। তো কারণ বলে আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি ভাই, আমি ওটা জানতাম চাইছিলাম আর কি, আমার আম্মারে আমি ভিজিটে আনতাম চাই আর কি ওদের সব। যে আপনি কি লোকে আমার ভাইও আর কি, আমার ভাইয়ের ব্যবসা আছে আর কি, আর আমার আম্মা আর কি, আমার আব্বা আসলে টিচার, তান পেনশনের পয়সা পাই নাকি। ভাই, আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো দেশের ব্রিটিশ সিটিজেন। এই সময় আমার মামা ইয়র্স লাগে স্পন্সর করছিল ভাই। আমি স্পন্সর করতাম আর কি, যেমন কিতা লাগবো আমরা ধরলাম আমরা দুইজনে শেয়ার করিয়া। হ্যালো জি ভাই, আমি আবার প্রথম থেকে একটু শুনতে যাচ্ছি। আপনি একজন ব্রিটিশ সিটিজেন, জি, আপনার মাকে এই দেশে আনতে চাচ্ছেন ভিজিট ভিসায়। জি, আর আমার তারপরে ভাই, বলুন ভাই। জি, আমার বড় ভাই আগে, ওনার ব্যবসাও আছে আগে দেশে। আপনার বড় ভাই কি দেশে না এই দেশে? দেশে। আপনার বড় ভাই বাংলাদেশে, ওনার বিজনেস আছে। জি, তো উনি আপনার মাকে দেখাশোনা করেন না আপনিও করেন এখান থেকে? যে আমিও এখান থেকে করি আর কি, এর বাদে আমার ভাইও তো ব্যবসা আছে, তাই করেন, তার ফ্যামিলিও আছেন দেশে। জি, আর আপনার বাবার কথা বলছিলেন? যে আমার বাবা আগে টিচার আসলো, উনি মারা গেছে নাকি, ওনার পেনশনের পয়সাগুলো আমার আম্মা পাই নাকি। যে ওনার পেনশনের পয়সাগুলো আপনার মা পান। আর আপনাদের যেমন ধরেন জমি বা অন্যান্য কোনো বিজনেস বা অন্য কিছু আছে যেটা আপনার মা যেখান থেকে রেগুলার আর্ন করছেন? জি না, আমার আম্মারা কোনো ইয়ে নাই আর কি, ওগুলাও আর কি। আর ধরলাম আমার বাইরে তো বিজনেস আছে আর কি। আচ্ছা, কারণ আপনার কি কোনো প্রশ্ন আছে? না, বুঝতে পেরেছি। আচ্ছা দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর এসে আপনার এই প্রশ্নের উত্তর দিব। ততক্ষণ আমাদের সাথেই থাকেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন বাংলা লিগ্যাল প্ল্যাটফর্ম থেকে। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি সোহেল, আর আমাদের মাঝে উপস্থিত আছেন রিনাউন্ড সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান, যার রয়েছে সুদীর্ঘ সময়ের আইনি অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা
বিজ্ঞাপন বিরতির আগে একটা প্রশ্ন নিয়েছিলাম। আচ্ছা, তার আগে আমি একটা ব্যাপারে আপনাদেরকে অবগত করতে চাই, যেটা আমি আসলে করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের কামরুল ভাই এদেশের সোসাইটি অফ বাংলাদেশি সলিসিটার্স অ্যাসোসিয়েশনের রিসেন্টলি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং উনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। সেজন্য আমি তাকে অভিনন্দন জানাতে যাচ্ছি দর্শক। কামরুল ভাই, কনগ্রাচুলেশন ফর দিস। থ্যাংক ইউ মিস্টার সোহেল। আমি প্রাউড টু বি ভাইস প্রেসিডেন্ট অফ সোসাইটি অফ বাংলাদেশি সলিসিটার অ্যাসোসিয়েশন। এটা আমাদের কমিউনিটির একটা অর্গানাইজেশন। আমরা যারা প্রফেশনাল যারা আছি তারা সবাই এটার মেম্বার, এবং আমাদের ইলেকশন হয়েছে, ভোট হয়েছে, এবং আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। কামরুল ভাই, আপনি তো অসংখ্য সলিসিটারের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন যে আপনি যে এত ভোট পাবেন, যেটাকে আসলে চিন্তাই করতে পারেনি যে আপনি এই সোসাইটির মাঝে এতটাই জনপ্রিয়। তা আপনার একটু ছোট একটু অভিব্যক্তি যদি এই ব্যাপারে আপনি একটু প্রকাশ করতেন। আমি আসলে চিন্তাই করতে পারিনি যে এতগুলো ভোট পাবো, এবং আমি প্রাউড এবং আমি রিয়েলি গ্রেটফুল টু দ্য মেম্বার্স, অনারেবল অ্যান্ড লার্নেড মেম্বার্স অফ সোসাইটি অফ বাংলাদেশি সলিসিটার অ্যাসোসিয়েশন, যে তারা আমাকে ভোট দিয়েছে। ধন্যবাদ। আচ্ছা কামরুল ভাই, আপনি তো এই অনুষ্ঠানে দর্শকদের খুব সুন্দর করে পরামর্শ দেন, বিভিন্ন ব্যাপার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেন। আচ্ছা, কেউ যখন আপনার চেম্বারে যায়, আপনি কি ক্লায়েন্টদের ঠিক একইভাবে পরামর্শ দেন? সেখানে কি একটু ডিফার করে যে না এখানে মানের ব্যাপার আছে বা ইয়ে আছে, সেখানে কি রকম? আমি যখন কোনো ক্লায়েন্টকে দেখি এবং যদি অ্যাডভাইস দেই, whether it is with consultation fee or without consultation fee, I try to give 100%। এবং আমি যেটা আমার অ্যাডভাইসে আমি সব থেকে যেটা ফোকাস করি, ক্লায়েন্টকে আমি খুব সুন্দরভাবে লিসেন করি, শোনার পরে তারপরে আমি অ্যাডভাইস দেব। এবং যদি আমি মনে করি যে আমার রিসার্চ করার প্রয়োজন আছে, কোনো ল দেখার প্রয়োজন আছে, সেটা আমি দেখে, এবং যে অ্যাডভাইসটা দেই আমি খুব অনেস্ট এবং ফেয়ার অ্যাডভাইস দেই, এবং যাতে করে ক্লায়েন্টরা সেই অনেস্ট এবং ফেয়ার অ্যাডভাইস থেকে উপকৃত হন। থ্যাংক ইউ কামরুল ভাই। সরি, এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল আপনার প্রতি, সেজন্য আমি জানতে চেয়েছিলাম। আচ্ছা কামরুল ভাই, আমরা বিজ্ঞাপন বিরতির আগে একটা কল নিয়েছিলাম, যেটার উত্তর আমরা তখন দিতে পারিনি। আপনার কি মনে আছে? না আমি একটু রিকল করে দেবো আপনাকে। হ্যাঁ, ভিজিটর আম্মাকে ভিজিটর হিসেবে আনতে চান। জি, তো এটা আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার আম্মা ডিপেন্ডেন্ট অন ইউর ব্রাদার হু ইজ সেটেলড ইন বাংলাদেশ। তো আপনার আম্মা যদি আপনার ভাইয়ের ডিপেন্ডেন্ট হয় এবং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন। তো আপনার আম্মাকে যেটা দেখাতে হবে যে শি উইল রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন আফটার ভিজিটিং ইউ। তো ওই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার ভাই যে আপনার আম্মাকে সাপোর্ট দেন, তার যে এভিডেন্সিয়াল যে ডকুমেন্টস আছে সেগুলো আসলে অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। এবং আপনার আম্মা যে, যদি আমরা জানি না আপনার ভাইয়ের কোনো ভাই বোন বাচ্চা ওরা আছে কিনা, ছোটো বাচ্চাটা আছে, তাদের সঙ্গে লিঙ্ক কিনা, তাহলে যেটা দেখাতে হবে ইন্টেন্সিভ অফ এভিডেন্স অফ রিটার্ন টু বাংলাদেশ। সেক্ষেত্রে দেখানো সম্ভব যে ওনার প্রাইভেট ফ্যামিলি লাইফ আছে ওখানে, স্টাফ লিস্ট, এবং উনি ওখানে আবার ফেরত যাবেন। এই জিনিসটা আসলে দেখানো প্রয়োজন। আর এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনারা যে স্পন্সর আছেন তাদের যে আপনারা উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড আপনার মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন, যদি উনি 2 মাসের জন্য আসে, 2 মাসের এনাফ মানি আছে, মেনটেন্যান্স কস্ট আছে, প্লাস আপনার অ্যাকোমোডেশন আছে। আর ওদিক থেকে ওনার সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি যে উনি লিঙ্ক, সেটা আসলে প্রমাণ করতে হবে যে উনি এখানে এসে থেকে যাবেন না, অ্যান্ড শি উইল রিটার্ন টু কান্ট্রি অফ অরিজিন আফটার ভিজিটিং ইউ। এই ধরনের অ্যাপ্লিকেশন তো এখন অনলাইনে করতে হবে ওনাকে? হ্যাঁ, এখন যেটা বাংলাদেশের সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই কম্পালসারি করে দিয়েছে অনলাইনে। তার ভিতরে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের 2টা ফর্ম থাকে, তার ভিতরে একটা ফর্ম অনলাইনে, আর একটা ফর্ম হার্ড কপি দিতে হয়। আর ভিজিটর অ্যাপ্লিকেশন যেটা একটাই অ্যাপ্লিকেশন, সেটা ডেফিনেটলি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইনে করার পরে অরিজিনাল ডকুমেন্ট এবং যে অনলাইনের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে অরিজিনাল ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে এবং সিগনেচার দিয়ে ওইটা ওই আইদার সিলেটের অফিসে অথবা ঢাকার অফিসে এটা জমা দিতে হবে। তো এটা জমা দেওয়ার কোনো ডেডলাইন নাই, কিংবা কোনো ওরা অ্যাপয়েন্টমেন্টও দেয় না। আর ফিসটা যখন আপনি অ্যাপ্লিকেশনটা ইন পার্সন জমা দেবেন তখন ফিসটা দিতে হবে, পে করা যাবে। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি, দর্শক ওয়েট করছেন আমাদের জন্য। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কোশ্চেন আছে টিয়ার 1 জেনারেল ভিসা নিয়ে। ভাই একটু জোরে বলেন প্লিজ ভাই। ফার্স্ট টিয়ার 1 জেনারেল ভিসা পেয়েছিলাম 20th of Jan 2009-এ। এন্ট্রি ক্লিয়ারেন্স আমি করেছি 5th of May 2009-এ।
ফার্স্ট এক্সটেনশন নিয়েছি টিয়ার 1 এ অন 20th of Jan 2012 এ। দেন আমি 90 ডেজ পরে এন্ট্রি ক্লিয়ারেন্স করেছি, সেজন্য আমার আইএলআর অ্যাপ্লিকেশনে 5 ইয়ার্স হচ্ছিল না, সেজন্য আমি সেকেন্ড এক্সটেনশন নিয়েছি সেপ্টেম্বর 9th of September 2013 এ। নাও আমি সেকেন্ড এক্সটেনশনের সময় যে পয়েন্টস গুলো ক্লেম করেছিলাম সেই পয়েন্টস গুলো ক্লেম করেছিলাম অ্যাজ পার দ্য রুলস অ্যাপ্লিকেবল বিফোর 6th of April 2010, বাট হোম অফিস দে টার্ন ডাউন অল মাই পয়েন্টস অ্যান্ড ওরা বলেছে কি তোমার লাস্ট এক্সটেনশন হয়েছে 6th of April 2010 এর পরে, হেন্স all the rules will be applicable based on the rules 6th of April 2010. না আমি এখন কনফিউজ ওয়েদার দ্য হোম অফিস কারেক্ট করেছে না হোম অফিস মিস্টেক করেছে। যদি হোম অফিস মিস্টেক করেছে তাহলে কি আমাকে হোম অফিসে লেটার লিখে ঠিক করাতে হবে? বিকজ আমি আইএলআর আন্ডার দ্য নিউ রুলস আর ওল্ড রুলস কোন রুলস এর হিসাবে আইএলআর অ্যাপ্লিকেশন করব, আই এম টোটালি কনফিউজড নাও। আচ্ছা দর্শক, এখানে অনেকগুলো ডেট বলেছেন আপনি, আসলে আমি খুব স্পষ্টভাবে শুনতে পাইনি। আপনি বলেছেন আপনি প্রথম এই দেশে এসেছেন অ্যাজ এ টিয়ার 1 জেনারেল ইয়েস, মাইগ্রেন্ট, এবং সেটা আপনি এই দেশে এসেছেন কত তারিখে ভাইয়া? 5th of May 2009। 5th of May 2009 আপনি এই দেশে এসেছেন। হুম, তারপরে আপনি ফার্স্ট এক্সটেনশন করিয়েছেন এবং তখন আপনার ভিসা ছিল আনটিল 2012। ইয়েস। তারপর আমার ফার্স্ট ভিসা হয়েছিল 20th of Jan 2009। আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন 5th May। 5th May 2009 এ আমি এন্ট্রি ক্লিয়ারেন্স করেছি, এই দেশে এসেছি। জি। তারপর আপনি বলেছেন যে 28 জানুয়ারি 2009 তখন আপনি কিসে অ্যাপ্লিকেশন করেছিলেন? হ্যাঁ, টিয়ার 1 জেনারেল এক্সটেনশন করেছিলাম, ফার্স্ট টিয়ার 1 জেনারেল এক্সটেনশন করেছিলাম 20th of Jan 2012 এ। 2012 এ আপনি করেছেন, এক্সটেনশন করিয়েছেন। ইয়েস। জি। তখন আমাকে 2 বছরের এক্সটেনশন দিয়েছিল এন্ড আমি মানে আইএলআর এর জন্য অ্যাপ্লিকেবল করতে এলিজিবিলিটি হচ্ছিল না, বিকজ আমি এই কান্ট্রিতে এসেছিলাম 90 ডেজ অফ মাই ইনিশিয়াল গ্রান্ট। আপনি প্রথম এসেছেন 2009 এ, আপনার ভিসা ছিল 2012 পর্যন্ত। 2012 এ তো আপনাকে 2 বছরের ভিসা দেওয়া হয়েছে। হ্যাঁ, ফার্স্ট আমাকে 3 বছরের দিয়েছিল 2009 to 2012। Then 2012 to 2014, so still you should have visa. ইয়েস, আমার কাছে ভিসা আছে। আমি একটু আর্লি এক্সটেনশন করেছিলাম বিকজ আই গন ফর এ সেকেন্ড এক্সটেনশন। সো আপনাকে আপিলের রাইটও দেওয়া হয়নি, তাই না? আপনার এখন তো ভিসা, আগের ভিসাটাই আছে। হ্যাঁ, আমার কাছে নতুন ভিসা দিয়েছে। দে গেভ মি দ্য 3 years ভিসা, বাট দে গেভ মি অল দ্য ভিসাস অ্যাজ পার দ্য নিউ রুলস। তারা আপনাকে ভিসা দিয়েছে? হ্যাঁ, ভিসা আমাকে দিয়েছে, বাট অ্যাজ পার দ্য নিউ রুলস দে হ্যাভ গিভেন মি দ্য ভিসা। সো আমি যখন আইএলআর অ্যাপ্লিকেশন করব নেক্সট ইয়ারে, বিকজ আই উইল বি এলিজিবল ফর আইএলআর অ্যাপ্লিকেশন ইন মে 2014। 14, that's right. হ্যাঁ, তো আমার কনফিউশন হচ্ছে কি আমি কি ওল্ড রুলে আইএলআর অ্যাপ্লিকেশন করব না নিউ রুলে অ্যাপ্লিকেশন করব, বিকজ আমার সেকেন্ড এক্সটেনশনে যে পয়েন্ট ক্যালকুলেট করেছে হোম অফিস, দে ক্যালকুলেটেড বেসড অন দ্য নিউ রুল, যেটা হয়েছে 9 সেপ্টেম্বর 2013 আপনি বলেছেন এই কয়েকদিন আগে। ইয়েস, বেসড অন দ্য নিউ রুল। ইয়েস। জি। কামরুল ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি। থ্যাংক ইউ। দর্শক, আপনার টেলিফোন রাখুন এবং টেলিভিশন দেখতে থাকুন। কামরুল ভাই আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন। আসলে অ্যাপ্লিকেশনটা আমার সামনে নাই, কারণ ওই যে ভাগ পরপর অপশনগুলো রয়েছে, 2টা অপশন সবসময় কাজ করে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে আপনার উপরে সেকেন্ড অপশনটা কার্যকরী ছিল, সেই কারণে আসলে হোম অফিস দেখে শুনে বুঝেই নিশ্চয়ই তারা ভিসাটা দিয়েছে। এই ক্ষেত্রে আমি আসলে খুব আমি পুরোপুরি বলতে পারবো না যে আসলে কোন সিস্টেমে আপনার কোন রুলসে আপনি পড়বেন। আমার যেটা মনে হচ্ছে, আমি সত্যি কথা বলতে কি যে আমি রিসার্চ না করে এটা উত্তর দিতে, তারপরে আমি গেস থেকে বলছি, সেটা হচ্ছে যেহেতু ওরা আপনাকে নতুন রুলের এক্সটেনশন দিয়েছে, আমার মনে হয় নতুন রুল অনুযায়ী আপনার আইএলআর অ্যাপ্লিকেশন স্যাটিসফাই করতে হবে। অতএব আপনার 1 ইয়ারের আপনার আবার ইনকাম দেখাতে হবে আন্ডার নিউ রুলস। তারপরে আমি যেটা বললাম, এটা আমি আসলে এটা আপনাকে গেজের পর মানে বললাম, আমি আসলে অ্যাপ্লিকেশনটা দেখি নাই, কারণ নতুন অ্যাপ্লিকেশন যখন আইএলআর অ্যাপ্লিকেশন করবেন তখন ওইখানে অপশনগুলো কিন্তু থাকবে এবং ওইখানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি ওল্ড রুলে পড়ছেন না নতুন রুলে পড়ছেন, কারণ ওইখানে অপশনগুলো থাকবে।
আচ্ছা দর্শক, আমি এই ব্যাপারে আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে একজন লয়ারের সাথে যোগাযোগ করুন, তখন উনি আপনাকে আরও ভালো ডিটেলসভাবে আপনার কাগজপত্র দেখে রিসার্চ করে আপনাকে আরও ভালোভাবে বলতে পারবেন। এই মুহূর্তে কামরুল ভাইয়ের কাছে সামনে যেহেতু লটা নেই বা একদম পুরো কোনো বই নেই বা ওয়েবসাইট নেই, উনি আপনাকে একদম ডিটেলস বলতে পারছেন না, সেটা সম্পূর্ণ অনুমান থেকে বলা হচ্ছে। তো দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, কারণ আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি। অবশ্যই, থ্যাংক ইউ। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন ভাই, নতুন একটা আইন করে ভিজিটারের ব্যাপারে যে 3,000 পাউন্ড ডিপোজিট রাখিয়ে আওয়া লাগে, এটা কবে থেকে শুরু হবে? ভাই আবার একটু বলেন ভাই, আমি বুঝতে পারিনি, সরি। যে বাংলাদেশে যারা ভিজিটার এই দেশে আসতে চায়, জি, ভিজিটার একটা আইন করে নেয়নি যে বাংলাদেশে 3,000 পাউন্ড ডিপোজিট রাখিয়ে আসতে হবে, এইটা কখন থেকে হবে ভাই? আচ্ছা দর্শক, আর আইন কোনো প্রশ্ন হয়েছে আছে কি আপনার? দর্শক, আর কোনো প্রশ্ন আছে? হ্যালো? নাকি একটাই? যে আর কোনো প্রশ্ন আছে না শুধু এটাই জানতে চাচ্ছি? না ভাই, এই প্রশ্নই আমার। আচ্ছা দর্শক, আপনি টেলিভিশন দেখতে থাকুন। কারণ ভাই ওনার প্রশ্ন হচ্ছে যেটা এখন আমরা আপডেটের উপরে যে রিসার্চগুলো করি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিংবা প্রত্যেক দিন, আসলে এইটির ব্যাপারে শোনা গেছে যে এই ধরনের একটা আইন ইন্ট্রোডিউস করার চিন্তাভাবনা চলছে। সোফার আই নো যে এখনও এই ধরনের ইমপ্লিকেশন হয়নি। এটা কিন্তু প্রায় শোনা যাচ্ছে কারণ জি। কারণ অনেকেই জানতে যাচ্ছে যে এটা 3,000 পাউন্ড ভাই এটা কবে থেকে হচ্ছে, কবে থেকে হচ্ছে। তো ডিপোজিটের ব্যাপারে আসলে এত বেশি পরিবর্তন হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশন রুলস, তো তার ভিতরে এটিও একটা রিমার্কস ছড়ায় গেছে। তো আমরা কিন্তু অলমোস্ট প্রত্যেক দিন হোম অফিসের ওয়েবসাইট আমরা চেক করি আপডেট রাখার জন্য। তো আমরা এখনও এটা পাই নাই, যদি ভবিষ্যতে আসে এখনো পর্যন্ত তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা কারণ ভাই, আমি এমনিতে একটা প্রশ্ন করছি, যদি ধরেন এই ধরনের হয়ও যে 3,000 বা 4,000 পাউন্ড, তাহলে এটা কিরকম এফেক্ট পড়তে পারে আপনার বলে মনে হয়? এটা কি ভালো হবে নাকি আমাদের কমিটির জন্য এটা একটা? এখন এটা আসলে দে উইল বি মেকিং মানি অর আই ডোন্ট নো। যারা জেনুইন অ্যাপ্লিকেন্ট তাদের জন্য কি এটা? কারণ হচ্ছে যে আমি এর ভিতরে কয়েকটা আমি রিফিউজাল পেলাম যে খুব এল্ডারলি পারসন, তারা তার মেয়ে প্রেগনেন্ট দেখতে আসবে, এইসব সিচুয়েশনে খুব সিরিয়াসলি গ্রাউন্ডে আউট অফ নাথিং তারা রিফিউজ করছে। এখন এই যে 3,000 যে ডিপোজিট নেবে, নেওয়ার পরে কি ইজ দ্যাট এ গ্যারান্টি দ্যাট দে উইল বি গিভেন ভিসা? আমার মনে হয় না। যদি গ্যারান্টি হয় তাহলে কিন্তু এটা একটা ভালো, আমার মনে হয় জেনুইন অ্যাপ্লিকেন্টদের জন্য একটা ভালো সুযোগ আসবে। তা কিন্তু এখনো যেহেতু অ্যাপ্লিকেশন হয়নি, তো আমরা আসলে আর বেশি নিয়ে ডিসকাস করতে চাই। আচ্ছা কারণ আমি তাহলে আরেকটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাই প্লিজ। ওই আপনাদের শুরুতে যে বললেন যে ওই যারা 28 অক্টোবরের পরে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবে, জি। তাদের ওই যে B1 এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে। জি। কিন্তু যাদের, আমার এখানে এমবিএ করা আছে অলরেডি, জি। আমার ডিসেম্বরে হবে 10 বছর। জি। তো আমার লিভারপুল জন্ম ইউনিভার্সিটি থেকে এমবিএ করা আছে। আইএলটিএস করেছিলাম 2010-এ, এটা তো মানে 2 বছর পরে এক্সপায়ার্ড হয়ে যাবে, 12-এ মনে হয় এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি। আমার কি B1 করতে হবে? আচ্ছা ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন নেই। আমার আচ্ছা। শুধু যে এমবিএ করা আছে, এটা কাপলানে আমাদের ছিল ক্যাম্পাস। আর জি ভাই, আমি সার্টিফিকেটটা শুনেছি আপনার কথা, লিভারপুল জন্ম থেকে। জি ভাই, আপনি টেলিভিশন দেখতে থাকুন, কারণ আপনি তো অনুষ্ঠানের শুরুতে একবার বলেছেন, আপনি আবার একটু যদি ওনার উদ্দেশ্যে একটু এটা আসলে আমি লটা এখানে আমি যেটা ওরা বলতে যাচ্ছে যে সেটা হচ্ছে যে আনসার হচ্ছে যে ইয়েস, আপনি যেহেতু অবটেন a degree, that is MBA, and it is taught in English. তো যে কারণে এখানে ক্লিয়ারলি বলছে the following groups are considered automatically to meet the English language component of the KOLL, that means knowledge of the language requirement, and will not be required to show a formal speaking and listening qualification. আমি এটা যেটা পড়ছি আপনার, এবং সেক্ষেত্রে বলছি ন্যাশনালস অফ মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রি অ্যানেক্সার এ, কারা কারা সেখানে এখানে দিয়ে আছে, তার ভিতরে পড়ছে অনেকগুলো দেশ আছে। আর নাম্বার 2-তে যেটা দোজ হু হ্যাভ অবটেন এ ডিগ্রি টট ইন ইংলিশ, এটা হচ্ছে knowledge of English, knowledge of language and life in the UK for settlement and naturalization. It is settlement of intent change to the requirement from October 2013. তো এইখান থেকে আমি পড়ে আপনাকে শোনালাম, এবং এখান থেকে আমি যেটা দেখতে পাই যে আপনি যেহেতু ডিগ্রি টট ইন ইংলিশ অবটেন
এ ডিগ্রি টট ইন ইংলিশ, সেহেতু আপনার B1 এর প্রয়োজন, বাট ইউ মাস্ট ডু লাইফ ইন্ডিয়া টেস্ট। তাহলে ওনার লাইফ ইন্ডিয়াকে করতে হচ্ছে, বাট আর ইংলিশ কোনো কোর্স করতে হচ্ছে না। করতে হচ্ছে না। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা আরেকটা কল নিয়ে নিই কামরুল ভাই। হ্যাঁ, হ্যালো দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার একটা প্রশ্ন হইল, আমার আম্মার উদ্দেশ্যে ভিজিট আনছিলাম 6 মাস। ওখানে আমরা ফার্মনি সানডে উদ্দেশ্য কোন লাখান রাখতাম বিকেল করিয়া। আচ্ছা আপা, আপনার মার বয়স কত? 62। আপনার মা 62 এবং এদেশে এসেছেন ভিজিট ভিসা আপনাদেরকে দেখার জন্য। জি। আপনার মার দেশে কে কে আছেন আপনি জানেন? দেশে কেউ নাই, আমরা ভাই বোন সকল দেশ। মানে ওনার কোনো ছেলে মেয়ে দেশে নেই? জি না, কেউ আপনার নাই। বাবা আমরা ভাই কোথায় বোন আছেন? দুজন আসলাম উদ্দেশ্য। আপনার বাবা কোথায় আছেন? আমার আব্বা উদ্দেশ্যে আসলা, এখন মারা গেছে। আপনার বাবা মারা গেছে। না। আচ্ছা কামরুল ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? উনি না, বুঝতে পেরেছি কোশ্চেন। আচ্ছা দর্শক, আপনি টেলিভিশন দেখতে থাকুন, কামরুল ভাই আপনার প্রশ্ন উত্তর দেবেন। কামরুল ভাই প্লিজ। জি, প্রথম কথা হচ্ছে যে 9th of July থেকে 2012 এর যে চেঞ্জ এল্ডারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইন কান্ট্রি সুইচ ওভার ইজ রেস্ট্রিক্টেড। সো নো ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করা যাবে। ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক্যালি ইট উইল বি রিফিউজ ফর সেটেলমেন্ট। তো অপশন একটা আছে, সেটা হচ্ছে যে শি হ্যাজ টু রিটার্ন কান্ট্রি অফ অরিজিন, বাংলাদেশে যেতে হবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু 9th of July 2012-এ যে এল্ডারলি ডিপেন্ডেন্টের যে অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া, যে রিকোয়ারমেন্টস, এটা ভেরি থ্রেশহোল্ড ইজ ভেরি হাই ব্যারিস্টার স্যার। তো যে এটা করেছে, থ্রেশহোল্ডটা করেছে, ইট ইজ আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাবসার্ড। এবং এ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেন্ট সাকসিড হয়েছে বলে আমার জানা নাই সিন্স 9th of July 2012। তারা যেটা বলতে চাচ্ছে যে আপনার আম্মা ওখানে ডিউ টু হার এজ, ইলনেস অর ডিসেবিলিটি তিনি নিজের হাউস হোল্ড ওয়ার্ক করতে পারেন না এবং ওনার একজন কেয়ারার প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে যে আপনি যদি এখান থেকে আপনি যদি মানি ওনাকে প্রোভাইড করেন এবং সেই কেয়ারার ফ্যাসিলিটি ওখানে নাই, তার মানে কি আপনি যদি মানি দেন ওনাকে এবং ওখানে যদি কেয়ারার ফ্যাসিলিটি থেকে থাকে, দেন শি উইল নট স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্টস। ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট রিকোয়ারমেন্টস। তারপরে দেখাতে হবে যে ওনার ট্রিটমেন্ট ওখানে অ্যাভেলেবেল না, তারপর সেখান থেকে আপনার মেডিকেল এভিডেন্স আনতে হবে, উনি সিরিয়াসলি সেটা মেডিকেল এভিডেন্স আনতে হবে। তারপর লোকাল অথরিটির কথা বলা আছে যে ওখান থেকেও এভিডেন্স আনতে হবে যে ওই ধরনের ট্রিটমেন্ট নাই, কিংবা এই ধরনের যে ধরনের আপনার রিকোয়ারমেন্টস, এটা আমার মনে হয় না যে কোনো ক্রমে এটা স্যাটিসফাই করা সম্ভব, এবং এ পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন সাকসিড হয়েছে বলে আমার জানা নাই। তো যে কারণে আনফর্চুনেট আই ফিল ভেরি সরি ফর ইউর মাম, যেহেতু আপনার আপনার বাবা নেই আপনি বলেছেন, অতএব ইউর মাম ডিজার্ভ টু বি ইন দিস কান্ট্রি অ্যাজ লং ইউ স্যাটিসফাই দ্য মেনটেন্যান্স ক্রাইটেরিয়া। এটা আগে ছিল, ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন সুইচ ওভার করা যেত, কিন্তু এখন এমন একটা আইন করে দিয়েছে, ইট ইজ রিয়েলি আই ফিল ইট ইজ ডিসক্রিমিনেটরি। এবং এগেইন ওই যে কেস অফ যেটা আসছে 18,600, এটা ওই ধরনের একটা ব্যাড ল, কিন্তু ল ইজ ল, ব্যাড ল, যেটা উই আর এফেক্টেড অ্যান্ড উই ডোন্ট লাইক ইট, কিন্তু উই হ্যাভ টু ফলো দ্য ল। আচ্ছা ভাইয়া, ওনার এই ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বোধহয় থ্রেশহোল্ডটা হাই করা হয়েছে, বোধহয় 65 এজ। বয়সে আগে যেটা ছিল সেটা হচ্ছে বিলো 65 এক ধরনের ছিল, ওভার 65 ওয়াজ লেস ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি ছিল, মোর ফ্লেক্সিবিলিটি, আর বিলো 65 ওয়াজ লেস ফ্লেক্সিবিলিটি। তো আগে যেটা 65 ওভার হলেই আসলে মেনটেন্যান্স ক্রাইটেরিয়াটা মিট করতে পারলেই হতো, আর বিলো 65 যেটা ছিল মেনটেন্যান্স ক্রাইটেরিয়া, এবং ওখানে উনি যে কম্পেলিং কনফিডেন্সটা সেটা মিট করা লাগতো। কিন্তু এখন আর 65-এর ব্যাপার কিছু নাই, এখন স্টেটে বলে দিচ্ছে কেয়ারার উনি সিরিয়াসলি ইল এবং অসুস্থ এবং কোনো কেয়ারার ফ্যাসিলিটি নাই, কোনো কিছু নাই, এখানে টাকা দিয়েও ওখানে অ্যাভেলেবেল না, এবং সেই ধরনের মেডিকেল এভিডেন্স, সেই ধরনের লেটার আনতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ কামরুল। আমরা আরেকটা কল নিয়েছি, আমাদের বিরতিতে যেতে হবে, এই কলটা নেওয়ার পরে আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। হ্যালো দর্শক, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার প্রশ্নটা করুন প্লিজ। জি, আমি বর্তমানে এখানে ইনডিফিনিট লিভ টু রিমেইনে আছি। তো আমার মেয়ে, সে এখানে 10 বছরের বেশি আছে আমার সাথে। তো সে, তার জন্ম হচ্ছে বাংলাদেশে, বুঝছেন? জি। এখন আমি
যখন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আমার সিটিজেনশিপের জন্য, তো আমি কি আমার অ্যাপ্লিকেশনের সাথে আমার মেয়ের ইনডিফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি, সরি, ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি তাকে তার আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন নিতে হবে? আচ্ছা ভাই, আপনার মেয়ে তো এই দেশে ইনডিফিনিট লিভ টু রিমেইন নেননি। না, আমার মেয়ে জন্ম বাংলাদেশে, কিন্তু এখন কি ভিসায় আছেন? আপনি ডিপেন্ডেন্ট? এখন সে আমার ডিপেন্ডেন্ট হিসেবে আছে। হ্যাঁ। কি ডিপেন্ডেন্ট? আপনার সেটেল পারসনের ডিপেন্ডেন্ট হিসেবে আছে নাকি আপনার ঠিক তার আগে যে ভিসা ছিল? সেটেলমেন্ট, জি, আমার সেটেলমেন্ট হিসেবে, আমার ডিপেন্ডেন্ট হিসেবে আছে। আর আপনার মেয়ের বয়স কত ভাই? আমার মেয়ের বয়স 13 বছর। 13 বছর, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার মেয়ে কিসের অ্যাপ্লিকেশন করবে? জি। আর আপনার মেয়ের ভিসা কবে শেষ হচ্ছে ভাই এখন? আমার মেয়ের ভিসা হিসেবে 2015-তে। সরি ভাই? 2015-তে। 2015-তে, আচ্ছা। কারণ ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে? আমরা বিজ্ঞাপন একটা ক্লিয়ারিফাই আছে, বিজ্ঞাপনে যেতে হবে এখন না, আমরা একটু প্রশ্নটা নিয়ে তারপরে। সেটা হচ্ছে যে ওনার মেয়ে কবে সুইচ ওভার করে ডিপেন্ডেন্ট ভিসায় আসছে, কোন ডেটে? এটা হচ্ছে কি, আমার মেয়ে প্রথম থেকে আমার ডিপেন্ডেন্ট হিসেবে আছে। আমি আসলে এখানে আইলার পেলেন যেদিন, সেদিন থেকে কি উনি সুইচ ওভার করছে? না, উনি আইলার এর ডিপেন্ডেন্ট হননি। উনি আগের ভিসার যেটা ছিল সেটা ডিপেন্ডেন্ট। আগে কোনটা ভিসা ছিল আপনার? প্রিভিয়াস? আমার আগে থেকে আমার স্টুডেন্ট ভিসা ছিলাম আমি। তো আমি 2012-তে আমি ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়েছি। তো আমি যতদূর জানি যে 1 বছর পরে আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব সেই সময় আমার মেয়ের ন্যাচারালাইজেশনের জন্য আমি একই সাথে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো? প্রথম যেটা করতে হবে, কারণ ভাই আমাদের বিরতিতে যেতে হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ফাইন। হ্যালো দর্শক, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা বিজ্ঞাপন বিরতির পর এসে আপনার প্রশ্নের উত্তর দেব। দর্শক ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজ্ঞাপন বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম থেকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপনীত হয়েছি। তো প্রিয় দর্শক, আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম রিনাউন্স সলিসিটর মোহাম্মদ কামরুল হাসান সাহেবের কাছ থেকে। কামরুল ভাই, আমরা বিজ্ঞাপন বিরতির আগে একটা কল পেয়েছিলাম। এক ভাই উনি জানতে চেয়েছিলেন যে উনি রিসেন্টলি আইএলআর পেয়েছেন, 2012 আইএলআর পেয়েছেন, এবং ওনার একজন বাচ্চা আছে যে দেশে মোর দেন 10 ইয়ার্স শি হ্যাজ বিন লিভিং ইন দিস কান্ট্রি অ্যাজ হিজ ডিপেন্ডেন্ট, এবং সে বাচ্চা এখনও তার ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, এবং ওনার বাচ্চার বয়স হচ্ছে 13 ইয়ার্স। তো এই ভদ্রলোক ন্যাচারেশন অ্যাপ্লিকেশন করবেন, তো এখন উনি কি ওনার বাচ্চাকে এর সাথে ইনক্লুড করতে পারবেন কিনা? আপনার নিশ্চয়ই মনে আছে। তো আনসার হচ্ছে যে না, আপনার যে বাচ্চা আছে সে ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন না, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন, এবং ইন্ডিপেন্ডেন্টলি কোয়ালিফাই করতে হয়। তাই যেহেতু আপনি আইএলআর পেয়েছেন, এবং সেই ক্ষেত্রে যে আপনার, এবং আমি যেটা বুঝতে পারছি যে যখন আপনি 10 ইয়ার্সে অ্যাপ্লিকেশন করেছিলেন অন দ্য বেসিস অফ 10 ইয়ার্স, তো সেক্ষেত্রে যে ডেফিনেট আপনার ওয়াইফ আপনার এফএলআরএম এবং তার ডিপেন্ডেন্ট হিসেবে আপনার বাচ্চা অ্যাপ্লিকেশন করেছিল, আমার যেটা ধারণা। তো সেক্ষেত্রে যেটা হয়তো ওনারা 2.5 ইয়ার্স ভিসা দিয়েছে, ওনাদের সেটেলমেন্ট কিন্তু 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। তো এই ক্ষেত্রে যে আমার যেটা অ্যাডভাইস হবে, যেটা বুঝতে আপনার বাচ্চা কিন্তু লিভিং ইন দিস কান্ট্রি মোর দেন 10 ইয়ার্স, তো এই ক্ষেত্রে যে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন আপনার সঙ্গে হবে না। আপনার মেয়ে যেটা করতে পারে, সি ক্যান অ্যাপ্লাই ফর indefinite leave to remain in the UK on the basis of lawfully 10 years lawful residence in the United Kingdom. তো 10 ইয়ার্সের অ্যাপ্লিকেশন করার পরে সাকসেসফুল হলে ডেট অফ আইএলআর থেকে she should be 12 months on immigration free restriction, তখন সে ন্যাচারালাইজেশন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ধন্যবাদ দর্শক। থ্যাংক ইউ কামরুল ভাই। আমরা আরেকটা কল নিয়েছি, আমাদের দর্শক ওয়েট করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার প্রশ্ন করুন প্লিজ। ভাই আমি প্রশ্ন করতেছিলাম যে আমি 2008-এ আইছিলাম স্পাউস ভিসায়। একজন ব্রিটিশ সিটিজেন স্পাউস? 2008 স্পাউস ভিসায় আইছিলাম, এন্ড 2011-এর মার্চে আমি ইনডেফিনিট লিভ নিছি। এন্ড আমি চাইলাম যে এখন 28 অক্টোবর আগে ন্যাচারালাইজেশনের লাগে আমার কাগজটা ছাড়তাম। So everything is all right, but problem is I want to know that my passport is invalid 2011, and my wife passport is invalid is 2013 March. So invalid থাকলেও কোনো সুবিধা নেই। ভাই আপনার পাসপোর্ট, আপনি বলতে যাচ্ছেন যে আপনার পাসপোর্ট এক্সপায়ার হতে যাচ্ছে?
যে এক্সপায়ার হয়েছে, যে 2011 এর জুনে এক্সপায়ার হয়েছে। আর আপনার ওয়াইফেরটা এক্সপায়ার হয়ে যাচ্ছে? 2013 এর মার্চে হয়েছে। আপনার ওয়াইফেরটা 2013 এক্সপায়ার হবে না হয়ে গেছে অলরেডি? হয়ে গেছে মার্চে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না না, থ্যাংক ইউ। আচ্ছা কামরুল ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? ওয়াইফ তো ব্রিটিশ সিটিজেন। হ্যালো দর্শক, ওয়াইফ ব্রিটিশ সিটিজেন। হ্যাঁ দর্শক, আপনি টেলিভিশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আসলে আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার করে যায়, ন্যাচারাইজেশন অ্যাপ্লিকেশন করতে এতে কোনো সমস্যা হবে না। স্টেটে আপনি অ্যাপ্লিকেশন করতে, অ্যাজ লং আপনার যে আইএলআর স্টাম্প যদি থাকে এবং ডেট অফ অ্যারাইভেলের স্টাম্প যদি থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এক্সপায়ার ইট ইজ নট এ ইস্যু ফর ন্যাচারাইজেশন অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ। কামরুল ভাই, ওনার ওয়াইফের পাসপোর্টও এক্সপায়ার হয়ে যাচ্ছে, যেটা ব্রিটিশ পাসপোর্ট, তো সেটাও তো কোনো এফেক্ট কথা না। যেহেতু বাংলাদেশের মেন অ্যাপ্লিকেন্টের যদি অ্যাপ্লিকেশন পাসপোর্ট যদি এক্সপায়ার করে, ইম্প্যাক্ট না করে, তাহলে ডেফিনেটলি স্পন্সরের ক্ষেত্রে। আর এক্ষেত্রে আমি জানি না উনি কবে আসছেন, ইভেন ওনার 5 ইয়ার্সও হয়ে যাচ্ছে মনে হয়, 2008-এ আসছেন, 2013 আমি জানি না। উনি যদি সেপ্টেম্বরের আগে এসে থাকেন, তাহলে সেপ্টেম্বরে 5 ইয়ার্স ওনার হয়ে যাচ্ছে, ওনার ওন রাইটে উনি করতে পারছেন। আর যদি ওয়াইফের রাইটে করেন অন দ্য বেসিস অ্যাজ এ স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, সেক্ষেত্রে পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট এগুলো দিতে হবে। ওয়াইফের পাসপোর্ট ওনার প্রতি কি আপনার এই যে 2013 অক্টোবরে যে চেঞ্জটা আসছে ইংলিশ এবং লাইফ ইন দ্য ইউকে, সে ব্যাপারে কি আপনি কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছেন? এখনো উনি যদি এখনো সময় আছে, উনি এলিজিবল হয়ে গেছেন, ওনার ক্ষেত্রে এটা ইসোল অল লাইফ ইন দ্য ইউকে টেস্ট, ইসোল উইথ ব্রিটিশ সিটিজেনশিপ ম্যাটেরিয়াল যেটা আছে, ওই ক্ষেত্রে যে আপনার ওই প্রোভাইডারের কাছ থেকে সার্টিফিকেট এবং কলেজের একটা লেটার লাগবে। আর লাইফ ইন দ্য ইউকে টেস্ট করতে পারলে, যেহেতু আমরা যেহেতু উনি আইএলআর পেয়েছেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওনার আইদার ইসোল অথবা লাইফ ইন দ্য ইউকে আছে, কাজে উনি ডেফিনেটলি উনি যে কোনো একটা ইউজ করে। উনি আবার আইএলআর পেয়েছেন মার্চ 2011-এ। এখন ওটা আসলে যে লেটারটা, ওটা আপডেটেড একটা লেটার লাগতে পারে, সেই কারণে আসলে ওই যদি প্রোভাইডারের কাছে যায়, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা করিয়েছে, তাহলে ওরা একটা আপডেট লেটার দিলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ধন্যবাদ। থ্যাংক ইউ কামরুল ভাই, আপনি খুব সুন্দর করে আমাদের দর্শককে প্রশ্নের উত্তর দিয়েছেন। আচ্ছা কামরুল ভাই, আমি তো অনুষ্ঠানের শুরুতে সবসময় দর্শকের উদ্দেশ্যে বলি যে আপনি শুধু ইমিগ্রেশন প্র্যাকটিস করেন না, আপনি ফ্যামিলি ল, ডিভোর্স, লিজ অ্যাসাইনমেন্ট, ইভেন পিপিআই, সেটাও আপনি প্র্যাকটিস করেন আপনার চেম্বারে। তো আপনি আজকে আমাদেরকে যে কোনো একটা ব্যাপারে, আচ্ছা পিপিআই নিয়ে আমাদের দর্শকদের একটা ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ইস্যু। এটা হচ্ছে পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স। আমরা যদি কোনো ক্রেডিট কার্ড নেই, তখন সাধারণত যে প্রোভাইডার থাকে, তারা আমাদেরকে পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স নিতে অনেক সময় বাধ্য করে। অনেক সময় আমরা জানি না, ওরা গোপনে এই ধরনের পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স ওর সঙ্গে জুড়ে দেয়, এবং সেখান থেকে আমাদের উইদাউট বিয়ন্ড আওয়ার নলেজ ওরা কিন্তু টাকা নিতে থাকে। তো সেক্ষেত্রে যে ওরা যেটা বলতে চায়, যদি কেউ যদি পেমেন্ট ফেল করে, সেক্ষেত্রে ওই ইন্স্যুরেন্সটা, পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্সটা সেক্ষেত্রে যে হেল্প করে। তো এই একটা ব্যাপার। আরেকটা, মর্গেজ নেওয়ার সময় অনেক সময় জন্য পিপিআই থাকতে পারে, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোনের সময় কিন্তু অনেক সময় দিয়ে দেয়। তো এখন যেটা আইন সেটা হচ্ছে যে তারা যদি এই ধরনের কোনো পিপিআই দিতে হয়, ডেফিনেটলি দে মাস্ট এক্সপ্লেন টু দ্য কাস্টমার, এবং দে মাস্ট টেক কনসেন্ট ফ্রম দ্য কাস্টমার। তো এই যে আমাদের দেশের যেসব লেন্ডার, ব্যাংক কিংবা যারা আছে এবং যেসব ক্রেডিট কার্ড কোম্পানি আছে, এরা যেটা করছে যে অনেকের কাছে জানায় নাই, বলে নাই, ওরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে দিয়ে দিচ্ছে, একই সঙ্গে দিয়ে দিচ্ছে, দিয়ে তারা কিন্তু প্রচুর আপনার পিপিআইয়ের মাধ্যমে পয়সা মিলিয়ন পাউন্ড তারা ইনকাম করেছে। তখন একটা কোর্ট থেকে, একটা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট আসলো, বললো যে দিস ইজ ইললিগাল। কারণ কাউকে যদি এক্সপ্লেন না করা হয়, কারোর যদি কনসেন্ট না থাকে, তো যে কোনো ধরনের বিয়ন্ড নলেজ যদি থাকে, এনি কন্ট্যাক্ট উইল বি ভয়েড। তো যে কারণে ইট ওয়াজ আনলফুল কন্ট্রাক্ট, অ্যান্ড দেয়ারফোর এই পিপিআই ক্লেমটা কিন্তু সবাই করছে। তা আমাদের ফার্ম থেকে আমরা এটা করে থাকি, এবং আমরা আমাদের সাকসেস রেট খুবই ভালো। তো কারো যদি কোনো সমস্যা থাকে, ডেফিনেটলি আপনার নিকটস্থ যারা যেসব সলিসিটর প্র্যাকটিস কিংবা আপনার অন্যান্য প্র্যাকটিসও যারা আছে, যারা ডিল করতে পারে, কিংবা আমাদের এখানে আসলে আমরা মোর দ্যান হ্যাপি টু হেল্প। কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং ওই প্রোভাইডার নাম লাগবে। এগুলো থাকলে পরে
লেখালেখি করে ডেফিনেটলি ওই পয়সাটা রিকভারি করা সম্ভব। তো আপনারা যারা দেখবেন যে আপনার ক্রেডিট কার্ডের সঙ্গে পিপিআই কিংবা পার্সোনাল লোনের সঙ্গে পিপিআই এগুলো যদি থাকে, ইউ মাস্ট গো ফর অ্যাকশন অ্যান্ড ডেফিনেটলি আপনি এই মানিটা রিফান্ড পাবেন। থ্যাংক ইউ কামরুল ভাই। আপনি আমি কিছু কল নিয়ে নিচ্ছি, আমাদের অসংখ্য দর্শক আবার ওয়েট করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। আমি ব্যারিস্টার সাহেবের লগে একটা কথা কইতে চাইলাম। জি অবশ্যই ভাই, প্রশ্ন করুন প্লিজ। প্রশ্নটা হইল গিয়া ওই দিনে 28 অক্টোবরের পরে জি B1 আর লাইফ ইকো টেস্ট আইছে। জি B1 এর ইকুইভ্যালেন্ট আর কিছু কোনটা আছে নি কিছু? আচ্ছা, এটাই কি আপনার একমাত্র প্রশ্ন ভাই? একমাত্র প্রশ্ন। আমার এন্ট্রি লেভেল 3 পাস। আমি লাইফ ইকো টেস্টের বুক যেটা আছে ওটার মধ্যে লেখা দেখছি এন্ট্রি লেভেল 3 ইকুইভ্যালেন্ট টু B1। আমার 3 সলবনি। জি স্পিকিং এন্ড লিসেনিং। জি ভাই, আর কোনো প্রশ্ন? জি না, আর কিছু না। আমি ওটা তো জানতাম সেরকম ভাই সাহেব। আমি এখন রাখি দিলাম, আমি টিভির মাঝে ঘুরমুনি। জি ভাই, প্লিজ আপনি টিভিতে শুনেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ বলে ওনাই ওই যে 28 অক্টোবরের পরে যে রুলটা চেঞ্জ হচ্ছে আর কি, আজকে আমরা অসংখ্যবার বলেছি, আবার যদি এই দর্শকদের দেশে একটু না, উনি যেটা আসলে বলেছেন আপনি রাইটলি বলেছেন, আপনি যেটা বলছেন সেটা রাইট। এটা আমার কাছে যে পলিসি গাইডেন্সটা সেটা এখানে রয়ে গেছে। সেখানে যেটা বলা হচ্ছে যে দ্য ফলোয়িং কোয়ালিফিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, সেটা বলা হচ্ছে কোয়ালিফিকেশন কাভারিং স্পিকিং আর লিসেনিং অ্যাট B1 or above from the secure English language test list in the immigration rules. Appendix O, the secure English language test list is available at ওইখানে ওয়েব পেজে দেওয়া আছে। তারপরে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইউ আর রাইট দ্যাট কোয়ালিফিকেশন ইন ইংলিশ আর স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ ইসোল যেটাকে বলা হয় অ্যাট এন্ট্রি লেভেল 3 দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এবং সেটা ওনার করা আছে। তাহলে অসুবিধা। আরেকটা আছে লেভেল 1, এটা আরেকটা জিনিস। আরেকটা আছে অর লেভেল 2, এটা আছে। তারপরে এ ন্যাশনাল কোয়ালিফিকেশন ইসোল স্কটিশ কোয়ালিফিকেশন ফিরমা, এটি আরেকটাও এটা রয়ে গেছে। আরেকটা জিনিস রয়ে গেছে যে ন্যাশনাল অফ মেজরিটি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, যেগুলো। আরেকটা আছে যে দোজ হু হ্যাভ অবটেন এ ডিগ্রি টট ইন ইংলিশ। তো আপনি সোল এন্ট্রি লেভেল 3 যদি থাকে আপনার, তো ডেফিনেটলি এটা B1-কে কভার করবে, কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু পাস লাইফ ইন দ্য ইউকে টেস্ট। আমাদের এই দর্শককে শুধু লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে হবে। কারণ বলে আমরা আরেকটা কল নিয়ে নিচ্ছি প্লিজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার প্রশ্ন করুন প্লিজ। ভাইয়া প্রশ্ন হলো, আমি স্পাউস ভিসায় আছি, 2008 থেকে আছি এদেশে, 5 বছর হচ্ছে। আমার ডেডলাইন হলো 2 নভেম্বর। এখন আমি ইসল উইথ সিটিজেনশিপ সার্টিফিকেট গট করছি। এখন আমি কিতা হারমোনি আপনার দেন 28 অক্টোবরের আগে সাবমিট করতাম। আপনার ভিসা শেষ হচ্ছে 22 নভেম্বরে? ইয়েস। আপনি এখন কি আইএলআর এর অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন ভাই? ইনডিফিনিট, ইয়েস, আইএলআর এর অ্যাপ্লিকেশন। আপনার ভিসা শেষ হচ্ছে 22 নভেম্বরে। আপনি এসেছেন 2008 এ এজ এ স্পাউস। 2008 এ আমি আসছি, স্টুডেন্ট ভিসা ছিলাম। এখন আমি স্পাউস ভিসায় আছি 2 বছর। ওকে, সো আপনি কোয়ালিফাই করছেন ফ্রম 22 নভেম্বর। ইয়েস, ডেডলাইন। আচ্ছা দর্শক, আর কি কোনো প্রশ্ন আছে? আর কি কি কাগজ দিতে হইব লগে? আর কি আমার ফোনে আমি লাইনে থাকা অবস্থায় আনসার শুনতাম, ফ্যামিলি টেলিভিশনের সামনে নাই ভাই। আমরা আসলে আপনাকে লাইনে রেখে এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়। আপনি কালকে আমাদের দুপুর 2:30 এই প্রোগ্রামে রিপিট হবে, আপনি কাইন্ডলি তখন একটু দেখে নেবেন প্লিজ। থ্যাংক ইউ দর্শক। তাহলে আপনি কালকে দেখবেন এই ব্যাপারে। কামরুল ভাই প্লিজ, আপনি আপনার আমাকে রিকালেক্ট করে দেবো না? এখন 22 নভেম্বরে তার হচ্ছে 2 ইয়ার্স হচ্ছে। তো সেক্ষেত্রে যে 28 ডেজের উনি উইদিন 28 ডেজ, উইদিন 28 ডেজ যদি হয়, সেক্ষেত্রে যে ওই দিন গেল নভেম্বরে গেল 22 দিন, ওই টাইমে হচ্ছে 28 অক্টোবরের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওইদিকে গেল হচ্ছে 22 দিন, আর এদিকে আপনার হচ্ছে 6 দিন মাইনাস হলে 24 তারিখের পরে উনি, হ্যাঁ, আপনি 24 এর পরে অ্যাপ্লিকেশনটা করতে, অর্থাৎ 26 যদি করে দেন, 27 স্যাটারডে পরে আমার যতটুকু মনে আছে, 25 হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ, 25 যদি করে দেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন
তাহলে 28 হচ্ছে কি মানডে, মানডে, so far I remember 28 মানডে যে যদি পৌঁছায় আপনার অ্যাপ্লিকেশন, দিস ইজ ফাইন। অতএব অ্যাকর্ডিং টু পোস্টাল ল ডেট অফ অ্যাপ্লিকেশন, মানে আপনি যদি এই 28 ডেজের ভিতরে আপনার হয় তাহলে আপনি করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে ইসল উইথ ব্রিটিশ সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস সার্টিফিকেটটাই কভার করবে। ধন্যবাদ ভাইয়া। উনি আরো জানতে চেয়েছিলেন যে ওনার কি কি রিকোয়ারমেন্ট, কি কি ডকুমেন্ট দিতে হবে, একটু সংক্ষেপে যদি আপনি একটু বলেন। স্পাউস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেইনলি যেটা দেখাতে হবে যে ইউ ক্যান মেনটেন অ্যাকোমোডেট ইউর সেলফ উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। তো সেক্ষেত্রে যে আপনার অ্যাপ্লিকেশনের জন্য দেখাতে, যেহেতু আপনি ওল্ড লতে আছেন, ওল্ড লয়ের আন্ডারে পড়েছেন, সেক্ষেত্রে আপনার এডুকেট মেনটেন্যান্স £112 আই থিঙ্ক 50 pence ফর দ্য কাপল প্লাস রেন্ট কিংবা আদার্স কোনো যেগুলো থাকবে সেগুলো কাভার আপ করতে হবে। আর অ্যাকোমোডেশন ডেফিনেটলি উইদাউট রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। আর মেনটেন্যান্স ক্ষেত্রে পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, P60, লেটার ফ্রম এমপ্লয়ার। আর মেন একটা জিনিস দেখা যাবে যে আপনার লাস্ট 2 years এর যে প্রুফ অফ অ্যাড্রেস টু ইউ অ্যান্ড অ্যাড্রেস টু ইউর ওয়াইফ, এটা লাস্ট 2 years দেখাতে হবে। মিনিমাম ডকুমেন্ট, মিনিমাম 6-12 ডকুমেন্ট, যদি না থাকে এক্সপ্লেনেশন দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আর পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর যেটা ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট, যেটা এটা ওয়াইফের পাসপোর্ট এবং ম্যারেজ সার্টিফিকেট, এই ডকুমেন্টস এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো উই আর গোয়িং টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি সংক্ষেপে একটা প্রশ্ন। আমি টায়ার 1 এন্টারপ্রেনিউর ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম ফেব্রুয়ারি 7 তারিখে। ফেব্রুয়ারি 7 তারিখে এই বছরের? এই বছরে। এমন আজকে আমাকে রিফিউজাল লেটার ওরা পাঠিয়েছে। জি জি ভাই বলেন। রিফিউজাল লেটারের যা কারণ দিচ্ছে, প্রথম কারণ আমি আমার পার্টনার নিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ওরা বলেছে যে আমার 50,000 টাকা যে অ্যাকাউন্টে রাখা, ওরা স্টিল ওরা বিশ্বাস করতেছে এটা অ্যাকাউন্ট আমার কাছে নেই, স্টিল ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু আজ পর্যন্ত টাকা আমার অ্যাকাউন্টে রাখা আছে। সেকেন্ড অপশন বলছে ওরা টাকা কিভাবে আসছে ওরা বিশ্বাস করতেছে না। টাকা আমার ভাই দুবাই থেকে পাঠিয়েছে, সেটারও কাগজ আমার কাছে আছে। তারপরে আমি বুটসে 2 বছর কাজ করেছি, এটা সেভিং করেছি, এটা পে স্লিপ সবকিছু আমার কাছে আছে। আচ্ছা, সেকেন্ড কারণটা কি সেটা আপনি বলবেন? আমরা প্রথম কারণটা বুঝতে পেরেছি এবং আপনি বলেছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে। সেকেন্ড কারণটা বলেছে ওরা, আমি এসএসসি কোয়ালিফাইড, তো যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তখন আমার একটা পেপার বাকি ছিল। তারা বলছে আমি রেজিস্টার্ড অ্যাকাউন্টেন্ট না, তাহলে কেন আমি কিভাবে অ্যাকাউন্টেন্ট বিজনেস করতে পারবো? কিন্তু আমি তো এই দেশ যতদূর জানি আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না ঠিক ছিলাম তখন, কিন্তু তখন আমি অ্যাকাউন্টিং বিজনেস করতে পারবো, কারণ আমি তখন অডিটর না, আমি নর্মাল অ্যাকাউন্টিং বিজনেস দিব। আমি একটা ক্লায়েন্টের ইয়ার এন্ড অ্যাকাউন্টে সাবমিট করেছি, সেটা আমি অমৃষকে দিয়েছিলাম। আরেকটা রিজন ওরা দেখিয়েছে আমি অ্যানালাইসিস করি, ডিটেল অ্যানালাইসিস করিনি। আর আমি আমার বিজনেস অ্যাকাউন্ট যেটা এই ওয়েবসাইট, এটা খুবই বেসিক। আর ওরা ইয়েতে যে বিজনেস কন্ট্যাক্ট দিয়েছিলাম ওখানে, এখানে নাকি কিছু ইয়ে পেয়েছে, স্পেলিং মিস্টেক পেয়েছে, কি স্পেলিং মিস্টেক পেয়েছে সেগুলো উল্লেখ করে নেই। এগুলাই ওরা কারণ দেখিয়েছে। আচ্ছা কামরুল ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? শুধু উনি কি PSW থেকে 50,000 যেহেতু বলছে, PSW আমি PSW থেকে মুভ করেছি। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা দর্শক, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্নটা হচ্ছে আমার গ্রাউন্ড আপিলের গ্রাউন্ডটা কি ওরা যে আপিল করে ওদের শক্ত গ্রাউন্ড, আমি আপিলে কেসটা জিততে পারবো? আচ্ছা দর্শক, আপনি টেলিভিশন দেখতে থাকুন, কামরুল ভাই আপনার প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আমি যেটা বুঝতে পারলাম যে আপনার ফান্ড অ্যাভেলেবেল না, এটির গ্রাউন্ডে at the time of consideration of your application ফান্ড ইজ নট অ্যাভেলেবেল না, এই গ্রাউন্ডে রিফিউজ করছে। আর একটা যেটা বলতে চাইছে যে যেহেতু আপনি তখনও অ্যাকাউন্টেন্ট না, কিংবা অ্যাকাউন্টিং বিজনেস কীভাবে করলেন, তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যেটা আপনার কাছে যেটা বুঝতে পারলাম যে আপনি বললেন যে ইয়েস স্টিল আই ডু হোল্ড দ্য ফান্ড। আপনার যদি ফান্ডটা থাকে এবং আপনি যদি ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখন আপনি অবটেইন করেন, তো আপনি ডেফিনেটলি ইউ হ্যাভ টু গো ফর অ্যাপিল অ্যান্ড ইউ হ্যাভ টু লজ অ্যান অ্যাপিল উইদিন 10 working days from the date of receipt of your decision, হোম অফিস ডিসিশন। তো প্রথমে আপনাকে
অ্যাপিলে যেতে হবে এবং আপনার এই চমৎকার ভালো করে গ্রাউন্ডস দিতে হবে এই দুইটা ইস্যুর উপরে গ্রাউন্ডসগুলো, এবং দরকার হলে আপনার এভিডেন্স যেটা ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা, এবং আপনার যে বিজনেস প্ল্যান দিয়েছেন ওখানে ডিটেলস যদি সেটাও আপনি ইনক্লোজ করে আপনি অ্যাপিল দেন, এবং হিয়ারিংয়ের সময় আপনার একটা চমৎকার একটা উইটনেস স্টেটমেন্ট তৈরি করে তো আপনি তাদের অ্যাপিল করে দেন, এবং হিয়ারিংয়ের সময় লাইকলি ওর অ্যাপিল উড বি অ্যালাউড। দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপর এই ব্যাপারে আমি বলবো আপনি একজন নিকটস্থ লয়ারের সাথে যোগাযোগ করেন, সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আরও ভালো হেল্প হয়তো পেতে পারেন সেখান থেকে। দর্শক, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কল অফ আওয়ার শো। উই আর গোয়িং টু ফিনিশ দিস প্রোগ্রাম টুডে। কামরুল ভাই, আপনি জাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডসে যদি দর্শকদের কিছু বলেন প্লিজ। ধন্যবাদ দর্শক, আসলে আপনারা এই প্রোগ্রামটা দেখেন ধৈর্য সহকারে, এবং আপনারা কল করেন, অসংখ্য কল আসে, আমরা সেটা নিতে পারেন না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং আবার ভবিষ্যতে আবার দেখাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।